আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। সেই অদ্ভুত ঘটনাটা নিয়েই আজকের এই আয়োজন। নোয়াখালীতে এক অদ্ভুত এই কাণ্ড। অটোরিকশায় মাইক বেঁধে জয় বাংলা স্লোগান এবং তৎপর যুবককে পিটুনি। আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি, বিএনপি ইভেন জামাতের মতন ছোট সংগঠনকেও, যেখানে আওয়ামী লীগ তার সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি ব্যবহার করে নিঃশেষ করতে পারেনি। একটা সময় তো এমন হয়ে গেছিল যে নাই, কোথাও নাই, বিএনপি নাই, বিএনপির নেতৃত্বে সংকট, বেগম খালেদা জিয়া অসুস্থ, জেলে, তারেক রহমান দেশের বাইরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাস্তায় নামতে পারেন না। মানে অনেকে তো বলতো যে বিএনপি আসলে কি মহাসংকটে পড়ে গেছে কিনা, কে বাঁচাবে বিএনপিকে। জামাত ইসলামী দেখলেই ধরে, পুলিশ ধরে, ছাত্রলীগ ধরে, ধরে হয় পুলিশ জেলে ভরে আর নাহলে ছাত্রলীগ পিটায়। এবং সেই সবের মধ্যে দিয়ে জামাত এবং বিএনপি দুই দলই মানে সাংঘাতিক পরিক্রমের সাথে ফিরে এসছে। মানে এটাকে বলা যায় যে এই অর্থে মহা সমারোহে যাক ফিরে আসা বলে, সেই ফিরে আসাটা ফিরে এসছে বিএনপি এবং জামাত ইসলামী। তাহলে যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ সৃষ্টি, শুধু তাই নয়, সৃষ্টির আগে থেকে 52 ভাষা আন্দোলন, আমার মুখের ভাষা যেই দলের নেতৃত্বে সংগঠিত হয়ে এই পৃথিবীতে টিকে গেছে, যেই দল 69-এর মতন সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, যেই দল এরশাদ বিরোধী আন্দোলনে ছিল, যে দল একা বিরোধী দলের থেকে জামাত বিএনপির শক্তিকে পরাস্ত করেছে, সেই দল ভ্যানিশ হয়ে যাবে। এটা বিএনপি জামাত কেন বোঝে না? এটা কেন তাদের বোঝে আসে না যে এইভাবে শক্তি দিয়ে চাপায় রাখলে পরে পূর্ণোদ্যমে নতুন শক্তি নিয়ে আসে তারা নিজেরাই যেখানে প্রমাণ। সেই সময় এই বাংলাদেশে ইন্টারেস্টিং ঘটনাটা এরকম, ধরেন সব বিএনপিময়, সারা দেশ বিএনপিময়, জামাতময়, ফ্রিডম পার্টিময়, এর মধ্যে থেকে কোথাও যেন ফুস করে একটা করে আওয়ামী লীগ বের হয়ে যায়, একটা করে যুবলীগ বের হয়ে যায়, একটা করে ছাত্রলীগ বের হয়ে যায়, এবং ভর ময়দানে কোনো কথা নাই, বার্তা নাই, স্লোগান বেজে উঠতেছে কি শেখ হাসিনা আসবে, বীরের বেশে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা অদ্ভুত এরকম একটা কাণ্ড ঘটেছে, সেই কাণ্ডটাই আমি আপনাদেরকে একটু বলতে চাই। ইন্টারেস্টিং এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীতে। নোয়াখালীতে এক অদ্ভুত এই কাণ্ড। অটোরিকশায় মাইক বেঁধে জয় বাংলা স্লোগান এবং তৎপর যুবককে পিটুনি। আচ্ছা, কি হয়েছে সেটা? নোয়াখালী জেলা শহর মাইজদিতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের খায়া কাজ নাই, আমি জানি না পত্রিকার রিপোর্ট কি বলছে। এটা স্থানীয় বাসিন্দার জায়গায় বোধহয় বিএনপি বা জামাত অথবা এনসিপি নামক ফ্রিডম পার্টি, এটা হইলে ভালো হইতো। আচ্ছা, এ সময় প্রচারে ব্যবহৃত দুটি মাইক অটোরিকশা থেকে খুলে নেন তা, এছাড়া কেড়ে নেওয়া হয় একটি অ্যাম্পলিফায়ার। সোমবার সকাল 10:30টার দিকে শহরের টাউন হল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আচ্ছা, ঘটনাটা কেমন ঘটেছে? যে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছে যে সিএনজি চালিত অটোরিকশাটির উপরে মাইক দুটি বাঁধা ছিল। ভেতরে বসে ওই একজন যুবকই মাইকে স্লোগান দিতে থাকে। শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দেন তিনি। আমি জানি না ভেতরে হঠাৎ কি জয় বাংলা জাগ্রত হলো ভদ্রলোকের সাত সকালে অটোরিকশার উপরে মাইক বাঁধা তিনি এই শেখ হাসিনা আসবে, কি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে একটু কি যেন অসামঞ্জস্য লাগছে ঘটনাটার মধ্যে। স্লোগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন ওই যুবক। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। এর চেয়ে বেশ সাহসী মানুষ এই বিরূপ বাংলাদেশে এটা কিভাবে সম্ভব হলো আমি জানি না। তবে এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনে হিস্ট্রে নামিয়ে মারধর করে। অটোরিকশা চালককেও চড় থাপ্পড় দেন তারা। এরপর মাইক ও অ্যাম্পলিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া হয়। খুবই সুবোধ কাজ নিশ্চয়ই। ভেতরে একটু আবেগ নাড়া দিয়ে উঠেছে। খবর পেয়ে
মানবিকতা কাজ করেছে। খবর পেয়ে পুলিশ এসে এবার দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম। পুলিশ ঘটনার পরে আইসা মাইক ও এমপ্লিফায়ার জব্দ করে। আচ্ছা, এবার ওসি সাহেব সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিনি বলছেন যে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে প্রচারণায় ব্যবহৃত মাইক্রো অ্যাম্পলিফায়ার জব্দ করে। আমি বিষয়টা এই নিউজটা পড়ছিলাম আর আমি হাসছিলাম যে এই লোকের মাথায় কি চাপলো এবং এতে করে আওয়ামী লীগেরই কি মাহাত্ম আসলো বা আওয়ামী লীগের কি লাভ হলো লস হলো আমি জানি না। মাঝখান দিয়ে বেচারা নিজে মায়ের ধর খাইলেন এবং এই মাইকলার কাছ থেকে মাইকলারও কি বুঝে যে মাইক ভাড়া নিছেন, মাইকলার মাঝখানে মাইক গোড়াও গেল, অ্যাম্পলিফায়ার গেল। এই ঘটনাটা খুব বিচ্ছিন্ন ঘটনা হলো। আমার কাছে মনে হয় কি জানেন, ওই যে শুরুতে বললাম না যে জোর করে যে কথা বলে না, গানের লাইন আছে না, জোর করে মন হরণ করো না। এখন মানুষের মনের মধ্যে যা আছে, এই যে মাঝে মধ্যে 15ই আগস্টে দেখা যায় না বা 7ই মার্চে যে এত নিরাপত্তা, এত জাল, নিরাপত্তার জাল, সবকিছুর মধ্যে একজন রিক্সা চালক, একজন স্কুল চালক, একজন গৃহিণী বাচ্চা নিয়ে স্মৃতিসৌধে দিয়ে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এগুলো আসলে যে বলে না যে আপনি শরীরে আঘাত করতে পারবেন কিন্তু কোনো চেতনাকে আপনি গুলি করেও শেষ করতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে গভীর এবং সবচেয়ে বড় এবং 1 নম্বর কিংবা বলতে পারেন কেবলমাত্র সমস্যা, সে সমস্যাটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা নাই। কত ধরনের আলোচনা হচ্ছে, টক শো হচ্ছে, ইউটিউব হচ্ছে, কিন্তু যে সমস্যার কারণে বাংলাদেশ উঠতে পারছে না সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি না। সেই সমস্যাটা হলো বাংলাদেশের মূলধারা এবং স্বাধীনতা বিরোধী এই যে বিভাজনটা, অর্থাৎ আমরা যেটা বলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই বিভাজনটা বাংলাদেশে আছে বলেই, অর্থাৎ বাংলাদেশ 2 ভাগে বিভক্ত বলে বাংলাদেশে বিদেশিরা এতটা সুযোগ পায়। সেটা ভারতীয়দের বলুন, সেটা চাইনিজদের কথা বলুন, সেটা আমেরিকানদের কথা বলুন, এমনকি পাকিস্তানিদের কথা বলুন বা অন্য কারো, ইদানিং তুরস্কের কথা বলা হয়। এই এতগুলো বিদেশি শক্তি বাংলাদেশে এসে ঘাঁটি গাড়তে পারে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে এবং তারা যদি এক পক্ষকে সাথে নেয় অন্য পক্ষ সাধারণত পরাজিত হয়, যেটা আমরা সুস্পষ্টভাবে 2024 সালে জঙ্গি উত্থানকালে আমরা দেখতে পেলাম। সেখানে কি হলো, মার্কিনীরা এবং সাথে অন্যান্যদের কথাও বলা হয় এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে গেল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী শ্রেণী যে ষড়যন্ত্র করলো সেই ষড়যন্ত্রে অর্থ করি এবং সবকিছু তারা কিন্তু ওইখান থেকে পেল এবং তাদের সবার স্বার্থ এক হয়ে গেল। মার্কিনীদের স্বার্থ ছিল যে মার্কিনীরা বাংলাদেশে ঘাঁটি করবে, মৌলবাদীদের স্বার্থ ছিল মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিবে, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিবে এবং শেখ হাসিনাকে পরাজিত করবে, যেটা তারা 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে করেছিল। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার উদ্দেশ্য কি ছিল? এই বাংলাদেশটাকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে থাকা, এই বাংলাদেশটাকে রক্ষা করা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা, বাংলাদেশের গরিব মেহনতি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা। এই তো এই বিভাজন আপনাকে বুঝতে হবে যে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে কি চায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে কি চায়। আমরা এই বিভাজনের আমরা প্রথমে একটু চেতনাগত পার্থক্যটা দেখি। চেতনা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মূলত 1972-এর সংবিধানের কথা বলে, অর্থাৎ বাংলাদেশ একটা আধুনিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে। আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির একটাই কথা যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক, একটা পাকিস্তানপন্থী একটা রাষ্ট্র হবে যেখানে ধর্ম প্রাধান্য বিস্তার করবে। অর্থাৎ বিএনপির যদি হয় সেটা হলো ধর্ম প্রাধান্য বিস্তার করবে, আর জামাত এবং হেফাজত যদি হয় তাহলে সেটা আফগানিস্তানের মতো একটা
কট্টর মৌলবাদী রাষ্ট্র হবে। অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় থাকে রাষ্ট্রটা হবে পাকিস্তানের মতো, আর জামাত এবং হেফাজত ক্ষমতায় থাকলে রাষ্ট্রটা হবে আফগানিস্তানের মতো। আর আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকি রাষ্ট্রটা হবে ভারতের মতো, রাষ্ট্রটা হবে পশ্চিম ইউরোপের যে কোনো রাষ্ট্রের মতো, সেটা ব্রিটেনের মতো বলতে পারেন, সেটা আপনি তারপরে জার্মানির মতো বলতে পারেন, অথবা জাপানের মতো বলতে পারেন, এমনকি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো বলতে পারেন। কিন্তু মুসলমানদের মধ্যে অন্য কোনো দেশ নাই যেটা গণতান্ত্রিক পথে এত দূর এগিয়েছে। তাহলে দেখুন, এই বিভাজন, এইটাকে আপনারা যদি গুরুত্ব না দেন, সমাজ যদি এটাকে গুরুত্ব না দেয়, অর্থাৎ এই বিভাজন যতদিন বাংলাদেশে থাকবে ততদিন কিন্তু আপনার বিদেশিরা, যে কোনো বিদেশি চাইলেই কিন্তু সেখানে যে কোনো একটা পক্ষের সাথে যদি যোগ দেয় এবং যদি স্বাধীনতা বিরোধীরা যে ধরনের মিথ্যা আপনার প্রপাগান্ডা চড়াতে পারে এবং ছড়াতে পারে, সেটা যদি করা যায় তাহলে কিন্তু ওই বিদেশি শক্তি এবং ওই পক্ষটা মিলে কিন্তু তারা জিতে যায়। আমি যেটা বলবো যে এক কথায় সেটা হলো, বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের এই যে দুইটা অবস্থান, এটা আমরা সবাই জানি এই অবস্থানটা আছে, কিন্তু আমরা যেটা বুঝি না যে কোন পক্ষটা বেটার বাংলাদেশের জন্য, সেটা বোঝার জন্য আসলে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। দেখুন, বাংলাদেশ এখন কথা হলো যে এখন তো মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ অর্থাৎ 2024 সালের জঙ্গি কোয়ালিশন, এই পক্ষটা ক্ষমতায় আছে। প্রথমে ইউনূস ছিল, জামাত হেফাজত ছিল, পরবর্তীতে জামাত হেফাজত সবাই মিলে, ইউনূসও এখনো পরোক্ষভাবে আছে, এবং বিএনপি ভ্যানগার্ড হিসাবে বা সামনের সারিতে আছে। এই তো, তাহলে এখন কথা হলো যে একটা তর্কের খাতিরে এই প্রশ্নটা আপনি করতেই পারেন, যেহেতু বিভাজনটার কারণে বিদেশিরা এখানে প্রভাব বিস্তার করতে পারে এবং এই প্রভাব অত্যন্ত ক্ষতিকর, তাহলে এই বিভাজনটা আমরা সারিয়ে ফেলি। এটা দুইভাবে সারাতে হতে পারে, হয় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেটাকে বলছি, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিও বললেন না, আপনি এই 24-এর জঙ্গি কোয়ালিশনে যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরোধী ছিল তাদেরকে যদি বাংলাদেশ ছেড়ে দেন এবং আওয়ামী লীগকে যদি নির্মূল করে ফেলেন, তাহলে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বা 72-এর সংবিধানের পক্ষে যারা আছে তাদের যদি নির্মূল করে ফেলেন, বা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি শূন্য করে ফেলেন, তাহলে তো আর বিদেশিরা এখানে প্রভাব করতে পারবে না, কারণ পুরো রাষ্ট্রটা হয়ে যাবে 24-এর জঙ্গি কোয়ালিশন, অর্থাৎ বা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যারা এই জঙ্গি উত্থানে বিজয় লাভ করেছে তাদের। আবার আপনি বলতে পারেন যে এটাও হইতে পারে আবার বিপরীত, আমি জাস্ট তর্কের জন্য, বোঝার জন্য বলছি, যে রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে গেল এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেটা আছে অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনে যারা আছে এদের সবার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা আমরা শূন্য করে দিলাম। তাহলে কিন্তু যদি এটা সফলভাবে করা যায় তাহলেও কিন্তু এই রাষ্ট্রে বিদেশিদের প্রভাব কমবে। আবার যদি এটাও করা যায় যে 24-এর জঙ্গি কোয়ালিশনের ওরা যদি বিজয়ী হয় এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি তার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য হয়ে যায় এবং তাদের আর সমাজে কোনো প্রভাব না থাকে, তাহলেও কিন্তু বিদেশিদের প্রভাব অন্তত তত্ত্বগতভাবে বলা যায় যে কমে আসবে। আমি যে তর্কটা তুলছি সেটা হলো, বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিভাজন, অর্থাৎ স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে বলুন, কিংবা আপনি মানে এই বিভাজনটা, এটা সবাই বোঝেন। আমি যেহেতু স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে কথা বলছি, সেইটাকে আমি বড় করে দেখাচ্ছি না এই মুহূর্তে। আমি শুধু বিভাজনের কারণে যে স্বাধীনতা, বিদেশিরা এই দেশে এসে সব ধরনের প্রভাব বিস্তার করতে পারে, রাষ্ট্র ক্রয় করতে পারে, এইটা সারানো যায় শুধু এক পক্ষকে পরাজিত করে। এবং তর্কের খাতিরে আমরা ধরে নিতে পারি এইটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ভ্যানিশড হয়ে যায়, অর্থাৎ তারা যদি ধ্বংস হয়ে যায় এবং 24-এর জঙ্গি কোয়ালিশন যদি এই রাষ্ট্রের একমাত্র শক্তি হিসাবে দাঁড়ায়, তাহলেও বিদেশিদের প্রভাব কমবে, অর্থাৎ আপনি কমাতে পারবেন চাইলে। অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি এখানে প্রিভেল করে, অর্থাৎ তারাই যদি ডমিন্যান্ট হয় এবং স্বাধীনতা বিরোধী যারা 24-এর জঙ্গি কোয়ালিশনে যোগ দিয়েছিল তারা যদি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শূন্য হয়ে যায়, তাহলেও বিদেশিরা এখন যে রকম প্রভাব বিস্তার করতে পারে সেই রকম প্রভাব বিস্তার করতে পারবে না।
এটা যদি আপনি বুঝে থাকেন, এতটুকুন বুঝে যদি থাকেন যে এই বিভাজনটার কারণেই বিদেশিরা এই রাষ্ট্রের মধ্যে এত প্রভাব বিস্তার করতে পারে, চাইলে ওরা $29 মিলিয়ন খরচ করতে পারে, যে কোনো একটা পক্ষে চলে যেতে পারে এবং এবং একটা সরকারকে ফেলে দিতে পারে, তাহলে এই বিভাজনটা তো আমাদের বিভাজনটাকে আপনার শূন্য করতে হবে, অর্থাৎ এই বিভাজন রাখা যাবে না, এই পক্ষে বোধহয় আপনি বা আপনারা যারা শুনছেন তারা মত দিবেন। এখন প্রশ্ন হলো যে আপনি বা আমি বা রাষ্ট্রটা কোন পক্ষে যাবে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে না মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকবে। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এবং এই কথা যতদিন বাংলাদেশের মানুষ না বুঝবে ততদিন আমাদের সবাইকে এই তর্কটা তুলে যেতেই হবে। দেখুন, মুক্তিযুদ্ধের পক্ষ মানে হলো ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান মানে হলো যে একটা আধুনিক, অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন। আর বিএনপি, জামাত, যারা ২৪-এর জঙ্গি কোয়ালিশন, তাদের স্বপ্নটা হলো কখনো আধা ধর্মীয়, কারো মতে আধা ধর্মীয়, কারো মতে পূর্ণ ধর্মীয় একটা ইসলামিক মূল্যবোধ সম্পন্ন ইসলামিক ধর্মীয় রাষ্ট্র কায়েম করা। এটা বিএনপির যেসব বুদ্ধিজীবী, তারা বিশেষ করে একটা ছেলে আছে বিএনপির বুদ্ধিজীবীদের মধ্যে, আমি যাকে মনে করি যে তর্ক এবং যুক্তি তোলার ক্ষেত্রে সে কিন্তু বিএনপির এখন ১ নম্বর বুদ্ধিজীবী। বিএনপির যত বুদ্ধিজীবী আছে কেউ কিন্তু তার সাথে তর্ক করে পারবে না। সেই ছেলেটার নাম হলো রেজাউল করিম রনি। আমি ভেবেছিলাম এটা ফাহাম আব্দুল সালাম নামে একটা ছেলে এটা ভালো, কিন্তু দেখলাম যে ওই ছেলেটা আসলে কথা বুঝিয়ে বলতে পারে না, গালিগালাজ করে, যেটা মির্জা ফখরুলের জামাই। কিন্তু এই যে একটা ছেলে, তাকে আবার অনেকে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে যারা কথা টথা বলে, আমাদের মূলধারার সমর্থক কিছু ছেলে পেলে, এই রনি ছেলেটার বলে যে ও ইন্টারমিডিয়েট পাশ করেনি, এটা সেটা। কিন্তু আমার মনে হয় ওর কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। ও কিন্তু খুব সুন্দরভাবে বিএনপিকে, এখন সে বিএনপি সমর্থক একেবারে খোলামেলা ভাবে, এবং বিএনপি কি ধরনের রাষ্ট্র গঠন করতে চায় বিএনপির প্রতিনিধিত্বটা সে করে, এবং সে কিন্তু এটা খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারে। এবং যে কোনো জঙ্গি মতবাদ নিয়ে আপনি যখন একটা বুদ্ধিবৃত্তিক তর্ক করবেন বা একটা যুক্তি খাড়া করবেন, তার মধ্যে যতটুকু অন্তঃসার শূন্যতা আছে, এই ছেলের যুক্তির মধ্যে ততটুকু অন্তঃসার শূন্যতা আছে। কিন্তু কথা হলো যে সে যুক্তি দিয়ে কথাগুলো বুঝিয়ে বলতে পারে, যেটা আর কেউ পারে না। তাই বিএনপির পক্ষে আপনি সলিমুল্লাহ খানকে নিতে পারেন, আপনি বিএনপির পক্ষে ফরহাদ মজারকে নিতে পারেন, ফরহাদ মজার আবার জামাতের পক্ষে হতে পারে। যাদের যাদের আপনি বুদ্ধিজীবী বলবেন বা যারা যারা এই লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, টকশো করতে পারে, এদের মধ্যে কেউ কিন্তু রনির মতো এত সুন্দর করে এই আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাটাকে, এটাকে একটা গণতান্ত্রিক আবহে নিয়ে এসে এটাকে একটা একটা যুক্তির মতো করে উপস্থাপন করা রনির মতো আর কিন্তু কেউ করতে পারে না। সেটা গেল একটা। আরেকটা হলো যে আমাদের বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এইরকম রনির মতো কোনো ভয়েস আমরা দেখি না। আমাদের যারা ছিলেন তাদের অনেকে দেশ থেকে বিতাড়িত, ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। কিন্তু আমার মূল প্রশ্নটা কে এখানে ভালো তর্ক তুলতে পারে সেটা না। আমি মূল প্রশ্নটা ওটাই যে আমরা কোন পক্ষটা নিব, সাধারণ জনগণ কোন পক্ষটা নিবে। সাধারণ জনগণ কোন পক্ষ নিবে সেটা কিন্তু আপনি শুধু এখন একভাবে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। আর মানে আদর্শ বুঝিয়ে বাংলাদেশে এখন আর সুযোগ নাই। কেন যাই? কারণ হলো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা আমাদের তর্কগুলো সুন্দর করে যুক্তি আকারে মানুষের সামনে আমরা যেহেতু তুলে ধরতে ব্যর্থ হয়েছি, যে ব্যর্থ হওয়ার কারণে যে জায়গাটা আপনার ওই যে আহমদুল্লাহ, কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, আমির হামজা কিংবা একেবারে আরো যত মৌলবী আছে, এরা সবাই দখল করে ফেলছে। মানুষ শুধু ওয়াজ মাহফিল শুনে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের যে আমাদের যে একটা সার্বজনীন আদর্শ ছিল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র, সেই আদর্শ বোঝানোর মতো বাংলাদেশে এখন আমাদের আসলে সক্ষমতাটা অনেক কমে গেছে। বরঞ্চ যে রেজাউল করিম রনি বা এই বিএনপি পন্থী বা জামাতপন্থী বুদ্ধিজীবীরা যেই তর্ক তুলেছিল যে ভারতের কাছে দেশ বিক্রি এবং বাংলাদেশের মুক্তি মানেই ওদের কাছে, রনির কাছেও শুনুন,
ফরহাদ মজহারের কাছে শুনুন, কিংবা সলিমুল্লাহ খানের কাছে শুনুন, বা এদের যত বুদ্ধিজীবী আছে সে ফাহাম আব্দুল সালামের কাছে শুনুন, কিংবা এমনকি এদের মধ্যে সবচেয়ে বাকচতুর এবং ইউটিউবে সবচেয়ে শক্তিশালী কণ্ঠ যে পিনাকির কাছে শুনুন, তাদের কিন্তু একটাই যুক্তি যে বাংলাদেশের সব সমস্যার মূল কেন্দ্র হলো ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতের কাছে বাংলাদেশ বিক্রি শেখ হাসিনা কর্তৃক। এটা হলো বাংলাদেশের সব সমস্যার মূল 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 মানে মূল সমস্যা। আর আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আপনার এই 2024-এর জঙ্গি কোয়ালিশন, স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি, যারা বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের নামে মানুষের মগজ ধোলাই করে, মানুষের কান বিষিয়ে দিয়ে এইটাকে একটা আধা ধর্মীয় বা পূর্ণ ধর্মীয় রাষ্ট্র করতে চায়। আদর্শ কিরকম? বিএনপি করলে এটা পাকিস্তান হবে, আর জামাত করলে সেটা আফগানিস্তান হবে। এই এখন একজন সাধারণ মানুষ হিসাবে আপনি এই তর্ক পছন্দ করেন। আমি জানি অনেক শিক্ষিত মানুষ, আপনার 5টা পিএইচডি আছে, 3টা, আপনি বড় রাষ্ট্রদূত ছিলেন, আপনি বহু কিছু ছিলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার মাথায় এখন আর এই তর্ক ঢুকে না। কারণ আপনি যাই থাকুন, আপনার মাথা কিন্তু মগজ ধোলাইকৃত হয়ে গেছে এই স্বাধীনতা বিরোধী বুদ্ধিজীবীদের দ্বারা। একদিকে তরুণ এবং অত্যন্ত প্রখর যুক্তি সম্পন্ন রেজাউল করিম রনি, একদিক থেকে ধান্দাবাজ আপনার সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার এরা, এবং তার সাথে জামাতের বুদ্ধিজীবী যেমন আমির হামজা, তারপরে আপনার মুফতি কাজী ইব্রাহিম, মুফতি আহমদুল্লাহ, এইসব বুদ্ধিজীবীরা বাংলাদেশের মানুষের মগজ এখন দখল করে রেখেছে। আর মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু দেখুন অন্তত বুদ্ধিবৃত্তিক ভাবে তর্ক তুলতে পারে এমন খুব বেশি মানুষ কিন্তু আমরা দেখি না। যা হোক, তারপরেও আপনি একজন সাধারণ মানুষ, আপনি এই তর্কে যেতে চান না, তাহলে আপনি কোন পক্ষে নিবেন? আমাদের মূল তর্কটা ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের যে বিভাজন, এই বিভাজনের কারণে বিদেশিরা এখানে এসে প্রভাব বিস্তার করতে পারে। এই বিভাজন যদি না থাকে তাহলে বাংলাদেশে বিদেশিদের প্রভাব বিস্তার করার সুযোগ অনেক কমে আসবে। আমরা যেটাকে বলি যে ভূ রাজনৈতিক, যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশকে যে প্রভাবিত করতে চায় বিদেশিরা, সেই চেষ্টাটা তাদের অনেক কমে আসবে, বা চেষ্টার সাফল্য অনেক কমে আসবে যদি বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তিতে বিভাজিত না থাকে। অর্থাৎ বিপক্ষের শক্তি বা পক্ষের শক্তি, যে কোনো একটা শক্তি যদি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়, যেটা এখন পর্যন্ত হয় নাই বাংলাদেশে 55 বছর বয়সেও। তর্কটা আমি বেশি দূর নিব না, এটা নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে, অনেকবার আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষকে এটা বোঝাতে হবে। কিন্তু যেই জায়গায় এসে আপনি এখন পক্ষটা ঠিক করবেন সেটা হলো, দেখুন বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, সাধারণ মানুষের যে ভাগ্য বদল, এইটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া আর কেউ করতে পারে না। এটা শেখ হাসিনা 16 বছরে কিন্তু আপনার প্রমাণ করে দিয়েছে। শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়েছেন, ইউনূস এসেছে, আপনার একেবারে একটা ডাকাত যেভাবে একটা ঘরে পড়লে সব কিছু লুটপাট করে, ইউনূস এইভাবে 10 হাতে লুটপাট করেছে এবং নগদ লুটপাট করে ওর আরো খায়স হয়েছে, ও প্রচুর ঋণ করেছে, সেখান থেকে লুটপাট করেছে। এই হলো মুক্তিযুদ্ধের বিরোধী যে মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তি আছে, এদের রাষ্ট্র ক্ষমতা আর উন্নয়নের আপনার এদের শক্তি। এবং সাথে যাওয়ার আগে আবার ইলেকশনের আগে দেশটাকে আমেরিকানদের কাছে কিন্তু ইউনূস বিক্রি করে দিয়ে চলে গেছে। যে দেশ বিক্রির কথা বলে বলে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে, সত্যিকারে সেই দেশ বিক্রিটা কিন্তু যারা এটা বলে মানুষের মগজ ধোলাই করেছে, সেই ইউনূসই দেশটা বিক্রি করে দিয়ে গেছে। তারপরে আসলো তারেক রহমানের সরকার। তারেক রহমানের সরকার আসার পরে নাই কিছু নাই, আপনার তেল নাই, টাকা নাই, আপনার সবকিছু, আর কিছু নাই। এখন তো বাংলাদেশে কিছুই নাই, বাংলাদেশে কিছুদিন পর রাস্তাঘাটও থাকবে না। তারেক রহমানের সৌভাগ্য যে শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দিয়ে গেছিলেন, ওইখান থেকে আবার উনি বিদ্যুৎ পাবেন। আরো কিছুদিন মানুষকে বুঝাইতে পারবেন যে উনি কাঠ দিয়ে হয়তো বলবেন যে আমি কাঠ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, কিন্তু এইভাবে কিছুদিন যাবে। কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ভাগ্য কখনোই উঠবে না। আপনি দেখেন, কোভিড থেকে দ্রুত শেখ হাসিনার আমলে ঘুরে দাঁড়িয়েছিল, কোনো টাকা কোনো ব্যাপার ছিল না, 7% জিডিপি। আর ইউনূস আসার পর থেকে 3% জিডিপি। আপনার বাংলাদেশের 6% জিডিপি না হলে এই বাংলাদেশের কোনো সমস্যারই সমাধান করা যাবে না, 5%ও হবে না।
কিন্তু তারেক রহমান আগামী 5-10 বছরও বাংলাদেশের জিডিপি 5% তুলতে পারবেন না, আমরা যদি সবাইও তারেক রহমানকে আপনার সমর্থন করি। এর কারণ হলো আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা যেভাবে রাষ্ট্রটাকে দেখতে চায়, ধর্মীয় বা আধা ধর্মীয়, পাকিস্তান বা আফগানিস্তানের মতো করে গড়তে চায়, সেই জায়গায় কিন্তু আপনার কখনো অর্থনৈতিক সক্ষমতা রাষ্ট্রের বাড়ে না। পাকিস্তানেও প্রমাণিত হয়ে গেছে বাড়ে না, আফগানিস্তানেও তো বাড়েই না। আপনার মুক্তিযুদ্ধের বিপক্ষের কথাগুলা যেইভাবে যেই সুন্দর করে এই পিনাকি প্রতিদিন বর্ণনা করে তার ইউটিউব ভিডিওতে, শুধু এটা দিয়েই কিন্তু ওরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আপনার ধ্বংস করে ফেলতে পারতো, শুধু পিনাকির তত্ত্ব দিয়েই। কিন্তু ওই যে পিনাকি ওই জায়গায় ধরা, যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্র পিনাকি যাদের প্রতিনিধিত্ব করে, যাদের নেতৃত্ব দেয়, তারা ওই কাজটা করতে পারে না, অর্থাৎ মানুষের অর্থনৈতিক ভাগ্যটা বদলাতে পারে না। এর কারণ হলো আপনি যখন রাষ্ট্রকে ধর্ম বা আধা ধর্মীয় পরিচয়ে বড় করবেন, সেখানে আপনার সেই রাষ্ট্রের সাথে বিদেশিরা যোগাযোগ রাখে না, সেই রাষ্ট্রের সাথে বিদেশিরা ব্যবসা বাণিজ্য করে না। ফলে তারেক রহমান বলুন, ইউনূস বলুন, এরা যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে, বাংলাদেশে সাথে বিদেশিদের ব্যবসা বাণিজ্য কখনো প্রতিষ্ঠিত হবে না। বিদেশি বিনিয়োগ তো অনেক দূরের কথা। ফলে যেটা হবে, বাংলাদেশের শিল্প কলকারখানা যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে এভাবে বন্ধ হতে থাকবে এবং বাংলাদেশ আস্তে আস্তে একটা দরিদ্র রাষ্ট্র হয়ে যাবে। আপনি যদি আমার এখন এতটুকু কথা বুঝে থাকেন, এখন পর্যন্ত যা বলেছি আমি অত্যন্ত সৎভাবে আওয়ামী লীগের পক্ষ হয়ে কোনো কথা বলিনি, বরঞ্চ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষ হয়ে অনেক কথা বলেছি। আমি আওয়ামী লীগের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষের একটা কণ্ঠ হয়েও ওদের পক্ষে যুক্তিগুলা দেখিয়েছি এবং আমি অত্যন্ত সৎভাবে কথাগুলো বলার চেষ্টা করেছি, যার কনক্লুশন হলো যে আপনাকে আদর্শ লাগবে না, শুধু আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য, আপনার পেটের ভাতের জন্য, আপনার দাঁতের ব্যথার চিকিৎসার জন্য, আপনার রোগ বালাইয়ের জন্য, আপনার সুন্দর একটা রাস্তাঘাট পাওয়ার জন্য আপনাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিতে হবে। আর যদি আপনি এর বিপরীতটা করেন, আপনার পেটের ক্ষুধা বাড়বে, হ্যাঁ বড় লোকদের হবে না, কিন্তু মাস পিপল, যেটা সাধারণ মানুষ, তাদের পেটের ক্ষুধা বাড়বে, তাদের চিকিৎসা হবে না, তারা রাস্তাঘাট দেখবে দিন দিন ভেঙে যাচ্ছে, তারা আছাড় খাবে, তারা দুঃখ দারিদ্রের মধ্যে দিন কাটাবে। এবং সেটা যদি তারা গ্রহণ করতে চায়, তাহলে মুক্তিযুদ্ধের বিরোধী যারা আছে, 24-এর জঙ্গি কোয়ালিশন যারা আছে, তাদের সমর্থন করে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন যে এই বিদেশিদের এই রাষ্ট্রে এত প্রভাব বিস্তার করতে দিবেন না, অথবা আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আপনি সমর্থন করতে পারেন। তারপরও একটা কথা থেকে যায়, অনেক মানুষ এখন যেহেতু আপনার জামাতের বুদ্ধিজীবী আমির হামজারা মগজ ধোলাই করে ফেলছে যে তাহলে তো অন্তত মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সাথে থাকলে তো আমি অন্তত বেহেশতে যাব, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে গেলে তো আমি হিন্দু হয়ে যাব, ওই যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা যেটা তারা ছড়িয়েছে। এখন এই জায়গাও আমাদের কিন্তু মানুষদের বোঝাতে হবে যে তারা হিন্দু হবে না, তারা কাফের হবে না, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে আপনার সমর্থন দিলে তারা যথারীতি আরো দ্রুত বেহেশতে যেতে পারবে। এবং তারা যদি বেহেশতে যেতে না পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যদি বেহেশতে যেতে না পারে, তাহলে তো 57টা মুসলমান দেশ যারা জঙ্গিবাদ ত্যাগ করেছে, অর্থাৎ 57টার মধ্যে অন্তত 55, 54, 53টা পাবেন যারা জঙ্গিবাদ ত্যাগ করেছে একেবারে আপনার ভেতরে বাইরে, তারাদের কেউ তো বেহেশতে যাবে না, তাই না? ফলে আপনি যেভাবেই তর্ক করুন না কেন, আমি যত যুক্তি দিই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির হয়ে, আখেরে কিন্তু আপনাকে, যদি আপনি আপনার অর্থনৈতিক উন্নতি চান, তাহলে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে সমর্থন করতে হবে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে আপনার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শূন্য করে দিতে হবে। কেবল সেটা করতে পারলে আপনি বিদেশিদের প্রভাব মুক্ত হতে পারবেন এবং দেশের উন্নতি করতে পারবেন। আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে আপনি যদি বিজয়ী করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যদি ভ্যানিশ করে দেন, তাহলেও আপনি বিদেশিদের প্রভাব আপনি শূন্য করতে পারবেন, কিন্তু আপনাকে দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যেতে হবে। এটাই ছিল বক্তব্য। ঢাকায় এখন একটাই প্রশ্ন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে চারিদিকে এত গুঞ্জন কেন? অনেকেই প্রশ্ন করছেন, তার নজর কি ক্ষমতার শিখরের দিকে, নাকি এটা কেবলই কূটনীতির কোনো নতুন অঙ্ক? আজকের ভিডিওতে আমরা দেখব এই গুঞ্জনের পেছনে আসলে কি আছে, আর কেনই বা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন খলিলুর রহমান। সম্মানিত দর্শক, মোহাম্মদ খলিলুর রহমান, বাংলাদেশের মানুষ তাকে কি খুব একটা চিনত? ছিলেন মার্কিন মুল্লুকে, এর আগে বাংলাদেশে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের এক প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন, কিন্তু অনেক বছর পরে হঠাৎ তাকে আলোর নিচে টেনে আনেন, আলোর মধ্যে টেনে আনেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস।
তাকে বানিয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। কি তিনি রিপ্রেজেন্ট করেছেন তা কেউ জানেন কিনা আমি জানি না। এর মধ্যেই আচমকা হয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এটি নিয়েও অনেক গুঞ্জন হয়েছে। তারপরও আবারও গুঞ্জন, উড়ে এসে জুড়ে বসা মানুষটির ব্যক্তি জীবনের কিছু কেলেঙ্কারিও উঠে এলো এখানে সেখানে। সোশ্যাল মিডিয়ায় নাগরিকত্ব নিয়ে তোলপাড় হলো। তার মার্কিন পাসপোর্টের কপি, নানান নাম্বার এবং নানান তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। এগুলো আমার আলোচনার বিষয়বস্তু নয়, এবং তিনিও এসবে মনোযোগ না দিয়ে ওই সময় মানবিক করিডোর নিয়ে উঠে পড়ে লাগলেন। এটি নিয়ে অনেক কন্টেন্ট আমরা করেছি, দেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আর যখন তখন এই কাজের ফাঁকে তিনি উড়াল দিতে লাগলেন দেশের বাইরে, কখনো যুক্তরাষ্ট্রে, কখনো কাতারে, কখনো তুরস্কে, কখনো সিঙ্গাপুরে বা চায়নায়। অবশেষে যে মানবিক করিডোরের বিষয়টি, এটি থেমে গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হুঙ্কার শোনার পরে। মানবিক করিডোরের বিষয়টি ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু খলিলুর রহমান যে ছুটতে লাগলেন সেই তীব্র গতির ছোটা থামেনি। এক পর্যায়ে অনেকে বলাবলি করলেন, মনে করলেন ইউনূসের গদি টিকিয়ে রাখার মিশনে নেমেছেন খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আসছেন, কাতারে সিআইএ এর লোকজনের সঙ্গে বসছেন, কি ষড়যন্ত্র করছেন এগুলি আলোচনা হতো, কিন্তু সামনে প্রকৃত সত্যটি আসতো না। এক সময় দেখা গেল যে সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধ স্পষ্ট হয়ে উঠলো। অনেকেই অনেক কথা বলেছে যে তিনি একটি কু করতে চেয়েছিলেন, পাল্টা কু করতে চেয়েছিলেন, নানাবিধ, এবং মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার লোকদের নিয়ে গ্রুপিং লবিং এগুলো এসছে। তারপরে দেখলাম আমরা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আলোচনা হলো, যেটা বাণিজ্য উপদেষ্টা এবং তার টিম নিয়ে হচ্ছিল, সেখানেও তিনি আবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে জায়গা করে নিলেন, নাম লিখিয়ে নিলেন। যাই হোক, লম্বা প্রক্রিয়ার পরে আশা নিরাশার দোলাচলে এক পর্যায়ে অবশেষে আরটিএ, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, পারস্পরিক বাণিজ্য চুক্তি, এবং এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এইরকম একটি চুক্তি স্বাক্ষরিত হলো। এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশে। এই জন্য হয়েছে যে এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ভুলুণ্ঠিত হওয়ার প্রশ্ন নানান জায়গা থেকে, গণমাধ্যম থেকে, মেইন স্ট্রিম থেকে উঠেছে, এবং এতে যে এককভাবে যুক্তরাষ্ট্র ফায়দা লুটেছে এটি স্পষ্ট হয়ে গেল। এটি নিয়ে আসলে খলিলুর রহমান, ইউনূস কারও কিন্তু কোনো জবাব মেলেনি, কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্টো খলিলুর রহমান বলেছেন যে এই চুক্তি নিয়ে যে এত তর্ক হচ্ছে, এটিতে বিএনপি এবং জামাতের সম্মতি আছে, যদিও জামাতের আমির এটি প্রতিবাদ জানিয়েছেন, বিএনপি চুপ করে থেকেছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারাও জেনেছেন যে যুক্তরাষ্ট্রকে খুশি করতেই একতরফা যুক্তরাষ্ট্রের অনেক শর্তে বেশি দামে নানান পণ্য কিনতে রাজি হয়েছে বা বাধ্য হচ্ছে বাংলাদেশ। এবং একেবারে খুব টাটকা খবর হচ্ছে যে 30 এপ্রিলের মধ্যে 14টি বোয়িং বিমান কেনার বিষয়টি, এটি তো আসলে এখন টক অফ দ্য কান্ট্রি। দেশে অর্থ কি আছে না নেই, সরকার চলছে ঋণ করে, কিন্তু বোয়িং কিনতে হবে, কারণ চুক্তি করেছেন মহাজন ইউনূস। এবং এসবের পেছনে ইউনূসের পাশাপাশি রজার রহমান নামে খ্যাত এই খলিলুর রহমানের অবদান কম নয় বলে সাধারণ মানুষ বিশ্বাস করেন। এই জন্যই হয়তো মার্কিন সামরিক এবং গণমাধ্যম শিল্প কমপ্লেক্স খলিলকে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যখন সরকার গঠন করে, এই সরকার গঠন করার পর দেখা গেল খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে এক লাফে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, সবাইকে তাক লাগিয়ে দিলেন। অথচ এই বিএনপি 2025 সালে, গত বছরের মে জুন মাসে, বিশেষ করে যখন ইউনূস লন্ডনে যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে, তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল। যাই হোক, পররাষ্ট্রমন্ত্রী হয়েও আবার গুঞ্জনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন খলিলুর রহমান। কেউ বলেন ইউনূস তদবির করেই বা শর্ত সাপেক্ষে খলিলকে তারেক রহমানের সরকারে ঢুকিয়ে দিয়েছেন, তারেক নিতে বাধ্য হয়েছেন। আবার কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দে এবং ইচ্ছাই খলিল হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তার ওই যে ডিপ স্টেট বলুন বা সরকার পতনের যে প্রক্রিয়া,
ওই প্রক্রিয়াটি তার মানে এখনো সক্রিয়, যদি এই কথাটি সত্যি হয়। কিন্তু আমি বলতে পারছি না যে এই দুইয়ের মধ্যে কোনটা আসল সত্য। এটা বোঝা না গেলেও ইতিমধ্যে এটা স্পষ্ট হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র খলিলকে আরো বড় জায়গায় দেখতে চাইছে। জানা গেছে কিছু মার্কিন কর্মকর্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক তদবির তাগাদা করে চলেছে। এই কাতারে সামিল হয়েছেন প্রভাবশালী মার্কিন সমাজসেবী সরোস ফান্ড ম্যানেজমেন্ট এলএলসির প্রতিষ্ঠাতা জর্জ সরোস, ওপেন ফাউন্ডেশন তার, এবং তার সাথে যুক্ত বিভিন্ন গোষ্ঠী। সবার একটাই নাকি টার্গেট, খলিলুর রহমানকে আরো বড় ভূমিকার দিকে এগিয়ে দেওয়া বা নিয়ে যাওয়া। সরোজগং গত কয়েক মাস ধরে খলিলের ভাবমূর্তি উন্নত এবং উজ্জ্বল করতে পুরোদমে কাজ করছে বলেও জানা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে খলিলুর রহমানের বিদেশ সফরও বেড়েছে পাল্লা দিয়ে। জাতিসংঘ সাধারণ পরিষদের পদের জন্য, যে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জোগাড় করতে খলিল ইতিমধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেছেন, যুক্তরাষ্ট্র গেছেন, যুক্তরাজ্য গেছেন, নানান জায়গায়, এবং খুব শিগগিরই চীন সফরেও যাবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জোগাড় করতে খলিল রাষ্ট্রীয় খরচের দিকেও তাকাচ্ছেন না। কত খরচ হচ্ছে, এতে কি আউটপুট আসবে সেটি চিন্তায় নেই। চিন্তা হচ্ছে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরো বেশ কিছু দেশ। তার এই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। কারণ এমন সক্রিয়তা সাধারণত দেখা যায় তখনই যখন কেউ আন্তর্জাতিক পর্যায়ে বড় কোনো ভূমিকার জন্য প্রস্তুতি নিতে থাকেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক একজন কূটনীতিকের জীবনে, নিঃসন্দেহে। কিন্তু খলিলুর রহমান কি কখনো সেই মাপের কূটনীতিক ছিলেন? এই প্রশ্নের জুৎসই জবাব কিন্তু মেলে না। খলিল সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে লম্বা বৈঠক করেছেন ঢাকায় তার দপ্তরে, 2-2.5 ঘন্টা। কিন্তু আলোচ্য বিষয় নিয়ে কেউই মুখ খুলেননি। কি আলোচনা হয়েছে? জানা যায় এই সময় ব্রেন্ট ক্রিস্টেনসেন তাকে অনেক তথ্য দিয়েছেন, যেটি তাদের সম্মিলিত যে পরিকল্পনা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা তাদের কাজের আলোচনা। ভারতীয় গণমাধ্যম বলছে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন নীতি বাস্তবায়নে খলিলুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনিও খলিলও সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড লুর পাশাপাশি বাংলাদেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের যে মিশন, সেই মিশনে সহযোগী ছিলেন। দর্শক, এই তথ্য যদি সত্য হয় তাহলে একজন দেশত্যাগী কর্মকর্তার, তিনি লতিফুর রহমানের সময় দেশ থেকে হঠাৎ করে চলে গিয়েছিলেন, একজন দেশত্যাগী কর্মকর্তার হঠাৎ অনেক বছর পর একটি অরাজনৈতিক সরকারে প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হওয়া, এরপর হুট করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া, এবং সর্বশেষ একটি রাজনৈতিক সরকারে টেকনোক্রেট কোটায় পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়া, এবং এমন দলে যারা কয়েক মাস আগেও তার পদত্যাগ দাবি করেছিল। এই সবগুলোকে যদি আপনি এক সুতায় গাঁথেন তাহলে কিন্তু প্রশ্ন জাগে, এসব কি তাহলে 24-এর শাসন ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখার পুরস্কার? রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হওয়া সত্ত্বেও মিস্টার খলিল রোহিঙ্গাদের জন্য তেমন কিছুই করতে পেরেছেন বলে আমরা জানতে পারি না বা শুনতে পারিনি। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রোহিঙ্গাদেরকে এবার যে ঈদ আমরা পার করে এলাম, ঈদ উল ফিতর, তারা তাদের দেশে রাখাইনে গিয়ে ঈদ করবে। কিন্তু না ইউনূস না খলিলুর রহমান একজন রোহিঙ্গাকেও ঈদ করতে রাখাইনে পাঠাতে পারেননি। তবে রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় নিশ্চিত করার কাজটি বাস্তবায়ন করতে পেরেছেন খলিলুর রহমান। জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে এবং সৌদি আরবের চাপে খলিলুর রহমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার 2 মাসের মধ্যেই সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি নাগরিকত্বের নথিপত্র এবং পাসপোর্টের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে বেশ কয়েক হাজারের দেওয়া হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। মজার বিষয় হলো
এই যে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, না বিএনপি, না জামাত, না বাম দল, না এনসিপি, কোন দলের পক্ষ থেকেই এই পদক্ষেপের, খলিলের এই পদক্ষেপের প্রতিবাদ করেনি, ন্যূনতম সমালোচনা করেনি। তবে একটি কাগজে লিখেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে খলিলকে মোহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে চিত্রিত করা হচ্ছে। ভয়াবহ। এবং তাকে একজন প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চলছে, এবং এই মিশনে বেশ তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র, এবং যে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার জন্য রয়েছে জর্জ সরোস এবং তার বিশ্বস্ত গোষ্ঠীরা। আওয়ামী লীগ সরকার পতনের পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী অরাজনৈতিক সামরিক বেসামরিক শাসন, এই কাঠামোটা তারা প্রতিষ্ঠা করবে, এরকম তাদের একটি পরিকল্পনা ছিল। এটি তারা করবে একদম দলুন ভাঙা পণ করেছিল, কিন্তু তাদের সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেজন্য অনেকেই এখন এমনও বলছেন, খলিলুর রহমান যদি বাংলাদেশের পরবর্তী বরিস ইয়েলচিন হয়ে ওঠেন, মানে বাংলাদেশে যদি তিনি বরিস ইয়েলচিন হয়ে ওঠেন, কিংবা হামিদ কারজাইয়ের ভূমিকায় অবতীর্ণ হন, অথবা ভ্লাদিমির জেলেনস্কি হয়ে ওঠেন, তবে ঢাকার অনেকেই হয়তো অবাক হবেন না। কিন্তু আমি অবাক না হয়ে পারছি না, কেন এই নামগুলোর সঙ্গে খলিলুর রহমানকে বা খলিলুর রহমানের তুলনা করা হচ্ছে, তুলনাটা কেন টানা হচ্ছে, কেন হঠাৎ করেই বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে তরতর করে উঠছেন খলিলুর রহমান। এই যে তুলনা হচ্ছে, এটা কতটা বাস্তবসম্মত, এটা নিয়ে তীব্র বিতর্কও থাকতে পারে, কিন্তু তুলনাটা হচ্ছে বলেই প্রশ্ন করতে ইচ্ছা করছে। বিষয়টা কি এমন যে যা কিছু রটে সামান্য হলেও বটে? স্বীকার করতে দ্বিধা নেই, কারণ যাই হোক, খলিলুর রহমান এখন কেবল দেশের ভেতরের নয়, আন্তর্জাতিক রাজনীতির আলোচিত নাম হয়ে উঠছেন, কারণ তিনি আন্তর্জাতিক অনেকের স্বার্থ রক্ষার কবচ হয়ে হয়তো উঠেছেন বা উঠছেন। এজন্যই প্রশ্ন করি, তিনি কি সত্যি ক্ষমতার শিখরের দিকে এগোচ্ছেন, নাকি এসবই কেবল অতিরঞ্জিত গুঞ্জন? খলিলুর রহমান যা করেছেন, যা করছেন, তা কি একজন দক্ষ কূটনীতিকের স্বাভাবিক কার্যক্রম, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কারো বড় কোনো রাজনৈতিক লক্ষ্য? ঢাকায় এই যে এত গুঞ্জন, এই যে এত বিশ্লেষণ শোনা যায়, এর কোনো উত্তর কিন্তু, সঠিক উত্তর কিন্তু পাওয়া যায় না। তাই অপেক্ষা সময়ের। এবারের বিএনপি সরকার ক্ষমতা আসার পর সম্ভবত আকাশের যে বর্ষণ, রহমতের বর্ষণ, এটি বুমেরাং হয়ে পড়েছে। অনেকগুলো সমস্যা আমাদের দেশে চলমান ছিল, সেই সমস্যাগুলো অতীতে যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। বিএনপি ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে দেশে এবং দেশের বাইরে অনেকগুলো সমস্যা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে যে সকল সম্ভাবনা আমাদের দেশে ছিল, সেই সম্ভাবনার দ্বারগুলো যাকে বলা হয় ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এই সরকারের পক্ষে দেশ চালানো, পরিস্থিতি সামাল দেওয়া এবং পূর্ণ মেয়াদে, অর্থাৎ 5 বছরের জন্য তারা যে যাকে বলা হয় ক্ষমতা নিয়েছে, এই 5 বছর পূর্ণ মেয়াদে ক্ষমতা পরিচালনা করা বলতে গেলে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। যদি আওয়ামী লীগ কিচ্ছু না করে, শুধু ঘরে বসে থাকে, জামাত কিচ্ছু করবে না, শুধুমাত্র তাবলীগ করবে, নামাজ কালাম করবে, হজ করবে, উমরা করবে এবং সংসদে গিয়ে সারাদিন শুধু স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিই সব, তার পুত্র জনাব তারেক রহমান সাহেব তিনিই সব, এবং তাকে যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বা নেতা কিম জং ইলের মতো দেশের সব মানুষ সমর্থন করতে থাকে, তারপরও যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এর একটা সমস্যার সমাধান হবে না। পৃথিবীতে এই মিরাকেল কখনো ঘটেনি। যেমন ধরুন, 1 নম্বরে বলছি, আমাদের যে বৈদেশিক ঋণ, এখন এই যে ঋণের পরিমাণ বলা হচ্ছে 23 লাখ কোটি টাকা।
আবার বলছি, 23 লাখ কোটি টাকা। এটা আপনার মনে আছে যে ইউনূস জমানাতে যে বাণিজ্য মন্ত্রী ছিলেন বশির, তিনি এই তথ্যটা দিয়ে গেছিলেন যে শেখ হাসিনার জমানাতে এটা নাকি 2 লক্ষ কোটি টাকা ছিল, এটা 23 লক্ষ কোটি টাকা হয়ে গেল। কিভাবে হয়ে গেল এটা আমরা জানি না, কিন্তু 23 লক্ষ কোটি টাকা এখন বৈদেশিক ঋণ। এই ঋণের তো একটা কিস্তি দিতে হবে। এখন এটা কি বৈদেশিক ঋণ না দেশি ঋণ? আমরা তো বৈদেশিক ঋণ বলতে জানি ধরেন 1,12,000 মানে 112 বিলিয়ন ডলার। আমাদের যখন রিজার্ভ তার প্রায় 3 গুণ আমরা বৈদেশিক ঋণ আছি। তো সেটাকে আপনি মাল্টিপল করেন, কত লক্ষ কোটি টাকা হয়। যদি 112 টাকা করে ধরেন বা 113 টাকা করে ডলার ধরেন, তাহলে কত আসে? যেটা সরাসরি আসলে বিদেশি ঋণ বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর বাইরে প্রায় 12 থেকে 15 বা 20 বিলিয়ন ডলার, যেটা হচ্ছে প্রাইভেট লোন। বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে ডলারের লোন নিয়েছে এবং সেগুলো পেমেন্ট করার ব্যাপারে রাষ্ট্রকে গ্যারান্টি দিতে হয়েছে। তো ওই যে আগে বললাম যে 115 বিলিয়ন ডলার যেটা সরাসরি রাষ্ট্রীয় ঋণ, তার সাথে আবার প্রাইভেট এই ঋণগুলো আছে। এর বাইরে সরকার স্থানীয় ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকে বন্ড ছেড়ে যে ঋণ নিয়েছে, এখন এই সব মিলিয়ে আসলে কত টাকা হয় আমরা জানি না। ওই যে মন্ত্রী বলেছেন 23 লক্ষ কোটি টাকা, আমরা এখন এই 23 লক্ষ কোটি টাকারই নাচ্ছি। এর মধ্যে বিদেশি কত, দেশি কত, এগুলোর কোনো ব্রেকডাউন আমাদের কাছে নেই। এখন এই যে 23 লক্ষ কোটি টাকা, এটার তো একটা পেমেন্ট শিডিউল আছে। এটা আপনি বাংলাদেশ থেকে নেন বা বিদেশ থেকে নেন, এটা আপনাকে পরিশোধ করতে হবে। যখনই আপনি পরিশোধ বন্ধ করে দিবেন বা কোনো রকম সমস্যা হবে, আপনাকে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে হবে, রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করতে হবে। তো সেটা যে আমাদের এশিয়াতে এটা হয়নি। ইউরোপে ধরেন গ্রিস কয়েকবার দেউলিয়া হয়েছে, স্পেন কয়েকবার হয়েছে, ইটালি হয়েছে। তো ওদের মানে বন্ধু রাষ্ট্রগুলো তাদেরকে এগিয়ে এসেছে সাহায্য করার জন্য। আমরা দেউলিয়া হয়ে গেলে কেউ আমাদেরকে একটা পয়সা দেবে না। এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? মানে তারেক জিয়া বলেন, যা কিছু বলেন, তাকে তো এই অর্থনৈতিক বিষয়গুলো আপনি মানে যদি ধরেন বিএনপির যারা লোকজন আছে, সবচেয়ে ভালো যে এক্সপার্ট বিএনপির মধ্যে ধরেন 2 জন লোক, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী, গিয়ে দেখেন তো সে একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারছে কিনা, তার একটা যাকে বলা হয় অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সেটা লাভজনক কিনা। তো যে তার নিজের প্রতিষ্ঠানটাকে দায় দেনামুক্ত করতে পারেনি, সে কি করে দেশমুক্ত করবে? আচ্ছা, এরপর ধরুন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি নিজে একটা সোয়েটার ফ্যাক্টরি চালিয়েছেন এবং সেখানে 87 না 88 কোটি টাকা তার খেলাফি ঋণ। তিনি কি করে বাংলাদেশ ব্যাংক চালাবেন? এরপরে সালাউদ্দিন সাহেব আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি কোনো কোম্পানি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, বা কোনো গ্রুপ অফ কোম্পানিজ আছে যেটাকে তিনি দেখাতে পারেন যে আমি এই 20 বছর ব্যবসা বাণিজ্য করে সরকারকে 1000 কোটি টাকা দিয়েছি, নিজে লাভ করেছি, বাড়ি গাড়ি এগুলো করেছি, আই হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স। ইভেন প্রধানমন্ত্রী, তিনিও তো ব্যবসা শুরু করেছিলেন, ওয়ান কম্পোজিট করেছিলেন, ডান্ডি সে ডাইং করেছিলেন, তারপরে কোকো সাহেবের নামে যে কোকো লঞ্চ 1, 2, 3, 4 করেছেন। একটা প্রজেক্ট ভায়াবল হয়েছে, টিকে আছে, লাভজনক আছে, আপনি দেখান তো। মানে টাকা উপার্জন তো এত সোজা না। আমি যেখানে ব্যক্তিগতভাবে একটা দোকান চালাতে পারছি না, ব্যবসা বাণিজ্য চালাতে পারছি না, লাভজনক করতে পারছি না, সেখানে একটা রাষ্ট্রকে আমি কি করে মিরাকেলি এটাকে লাভবান করবো? এটা কখনো হয় না। অর্থনীতির একটা ভাষা আছে, আপনাকে ব্যবসা জানতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে টাকা আসবে কোত্থেকে। তা আমাদের যে খরচের যে খাতগুলো, সেই খরচের খাতগুলো যেখানে চলে আসছে যে আমাদের বাজেটের জন্য 8 লক্ষ কোটি টাকা লাগবে, স্টাফদের বেতন, বিভিন্ন ব্যাংকের সুদ, দেশের বিদেশের ব্যাংকগুলোর সুদ এবং ঋণ পরিশোধ,
এবং এই যে রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট এগুলো মেরামত করা, বাৎসরিক কিছু উন্নয়ন কর্মকাণ্ড করা, যেখানে প্রায় 3 লক্ষ কোটি টাকার এই এডিবি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান লাগে। মানে এই যে 8 লক্ষ কোটি টাকার কথা বলি, এর মধ্যে ধরেন 2 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে আমরা ঋণ আনি, বা 3 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ আনি, আর বাকি 5 লক্ষ কোটি টাকা আমরা আমাদের লোকাল যে সোর্সগুলো আছে সেই সোর্স থেকে আমরা রেভিনিউ কালেকশন করি। সেই সোর্সগুলো কি? ভ্যাট, আয়কর, অবকারী শুল্ক, কাস্টমস, ডিউটি অ্যান্ড এক্সাইজ, এরপর যে ভূমিকর, অন্যান্য যে সকল কর আছে, সব মিলিয়ে আমরা এই টাকাটা উপার্জন করি। এর মধ্যে 80% বা 90% কর আসে সেই আয়কর থেকে, কাস্টমস থেকে, ভ্যাট থেকে। তো এখানে নর্মাল যে টার্গেট, এই বাজেটের সাথে যেটা কমপ্লাই করে 8 লক্ষ কোটি টাকার যে বাজেট আপনি করবেন, এই বাজেটের সাথে কমপ্লাই করে আপনার যে টার্গেট, সেই টার্গেটে এই বছরে টার্গেটের চাইতে মিনিমাম 1,20,000 কোটি টাকা আপনার কম ইনকাম হবে। মানে জাস্ট অর্ধেক। আপনি চালাবেন কি করে? 1,20,000 কোটি টাকা আপনি কোত্থেকে পাবেন? কেউ আপনাকে তো দেবে না। আর আপনি যদি এখন এই কস্ট কার্টেল করতে যান, আজকে যদি সেনাবাহিনীর সব লোকদেরকে বলেন যে তোমাদের বেতন অর্ধেক করে দেওয়া হলো, কোনো ট্রেডিং নাই, পোশাক নাই, কিছু নাই। পুলিশকে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, চাকরি করলে করো, না করলে না করো, অর্ধেক বেতন আর অর্ধেক লোক ছাঁটাই করে দেন, কয় ঘন্টা টিকতে পারবেন? কি অবস্থা চলবে? এখন এই যে ঢাকা চিটাগাং হাইওয়ে আছে, আপনি যদি মেরামত না করেন, মেট্রো রেল মেরামত না করেন, যে জিনিসগুলো রয়েছে কোনো কিছু আপনি না করেন, এডিবি যদি আপনি বাস্তবায়ন না করেন, গ্রামীণ অবকাঠামো অর্থনীতি যদি আপনার চালু না থাকে, কেউ তো আপনার দল করবে না। তো টেন্ডার নাই, টেন্ডারবাজি নাই, টিয়ার নাই, কাবিখা নাই, কোনো কিছু নেই, কেউ রাজনীতিতে আগ্রহী হবে না। ফলে আপনি দেশ চালাবেন কিভাবে বলেন? এটা সম্ভব নয়। আবার এখন দেশের যে অবস্থা, সেই করোনার পর থেকে আজ পর্যন্ত ক্রমান্বয়ে ব্যবসা কমছে, বিদেশে লোক পাঠানো কমে যাচ্ছে, একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন সেই গত 2 বছরে 50 লাখ লোক বেকার হয়ে গেছে, আর 50 লাখ নতুন শ্রমশক্তি যোগ হয়েছে, তারাও বেকার। মোট 1 কোটি নতুন বেকার, মানে যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়ে ফেলেছে, আর যাদের চাকরি হওয়ার কথা তাদের কোনো চাকরি হচ্ছে না। এই 1 কোটি লোকই যে বার্ডেন ফর দ্য নেশন। এমনি আমাদের দেশে যেটা হলো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে শ্রমিক মানে শ্রমজীবী মানুষ হাইয়েস্ট 6 কোটি। তো 6 কোটির মধ্যে আপনার 3 কোটি নারী, 3 কোটি পুরুষ। নারীদের একটা বিরাট অংশ, এখন 80% নারী শুধু গৃহকর্ম করে, বাইরে তারা কাজকর্ম করে না। দেশে বিদেশে নারীদের কত সংখ্যা, সব মিলিয়ে 50 লাখ নারী আছেন, আর বাকি 3 কোটি নারীর মধ্যে 2.5 কোটি নারী ঘরে বসে থাকে। এই যে পুরুষরা যে কাজগুলো করে, যে অর্থাৎ 3 কোটি পুরুষ, এই 3 কোটি পুরুষের মধ্যে বিদেশে আছে 1 কোটি, বাংলাদেশে আছে 2 কোটি। এই 2 কোটি লোক কাজ করে। এই 2 কোটি বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে 1 কোটি বেকার। তাহলে বুঝতে পারেন যে ইকোনমি, এগুলো আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না, আপনি নিজেই শুধু এই ক্যালকুলেশনটা করেন যে আপনি কিভাবে আপনার রাষ্ট্রটা চালাবেন, এবং এই 8 লক্ষ কোটি টাকা আপনি আপনার বাজেটের জন্য কোথা থেকে আনবেন, কে আপনাকে দেবে, কতদিন আপনাকে দেবে। এই বিষয়গুলো নিয়ে সরকারের মধ্যে কোনো রকম আতঙ্ক, হিসেব, খোলামেলা আলোচনা, এবং এই সকল ক্ষেত্রে যেটা জনমত গঠন করার জন্য, মানে সরকারের এই মুহূর্তে সবচেয়ে ভয়ের কারণ হলো সরকারি আমলা কামলা। তো তাদের উপর জনগণের একটা প্রেশার তৈরি করার জন্য যা দরকার সেটা সরকার শুরু করছে না, বরং সরকার বিভিন্ন বোগাস কথা বলেছে, তারা আরও 5 লাখ লোককে সরকারি অফিসে নিয়োগ দেবে, আরও 5 লাখ। এদিকে প্রাথমিক শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত ইউনূস সাহেবের জামানাতে, যাদেরকে এখন পর্যন্ত নিয়োগ
পত্র দেওয়া হয়নি, এরা এখন এসে এই শাহবাগ ঘেরাও করে সেখানে আন্দোলন তারা করছে। তো যেখানে আপনি এক্সিস্টিং যারা আছে তাদেরকে চালাতে পারছে না, সেখানে আপনি আরো 5 লাখ লোককে নিয়োগ দিবেন। তো এগুলোকে বলা হয় অবিমৃষ্যকারী, এগুলোকে বলা হয় আর্ত প্রবঞ্চনা, এগুলোকে বলা হয় ছেলে ভোলানো গল্প। রাষ্ট্র পরিচালনা এটা আপনি 24 ঘন্টার জন্য করতে পারেন, 48 ঘন্টার জন্য করতে পারেন, কিন্তু লং রানে আপনি যদি এই কাজগুলো করতে যান তাহলে আপনি ভালো করতে পারবেন না। যেটা বলছিলাম যে চলমান সমস্যাগুলো যেটা রয়েছে এটার 90% হলো অর্থনৈতিক সমস্যা। তো অর্থনৈতিক সমস্যা, এটার কোনো শর্টকাট এখানে সমাধান নেই। কোনো নবী রাসূল দেখাতে পারবেন না যারা আকাশ থেকে এনে নিজেরা খেয়েছেন এবং জনগণকে খাইয়েছেন। কোনো গাউস কুতুব ওলি আল্লাহ দেখাতে পারবেন না যিনি কাজ না করে এই কাজ চালাচ্ছেন। কোনো রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার দেখাতে পারবেন না যিনি ইনকাম না করে খরচ করেছেন। তার কাছে রাজভাণ্ডারে থাকতে হবে অথবা জনগণের কাছ থেকে কর আদায় করতে হবে। আমরা এই দেশে এখন এই যে কর ব্যবস্থা, সেই কর ব্যবস্থাতে সামনে যে সকল সিদ্ধান্তের কথা শুনতে পাচ্ছি, এনবিআর থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে করের পরিধি বাড়ানোর ব্যাপারে, এটা এই দুর্বল সরকার, এই মুহূর্তে দুর্বল সরকার, তার যতটুকু অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে এই জাতীয় রাজস্ব বোর্ড আবার বিপদে ফেলে দেবে। তার সঙ্গে যে ঘুষখোর কর্মকর্তা রয়েছে, দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে, কোর্ট কাছারি রয়েছে, বিচারালয় রয়েছে, সবার সঙ্গে যে অ্যাডাপশন অ্যান্ড কোঅপারেশন, এটা এই সরকারের জন্য এক মুহূর্তের জন্য এটা এখনো পজিটিভ হয়নি। ফলে আপনি কি টের পাচ্ছেন যে একটা অশরীর সংকেত, একটা ঝড়ের পূর্বাভাস, একটা ফিসফাস কিংবা একটা অশান্তি কিংবা একটা অস্থিরতা চারিদিক থেকে ধেয়ে আসছে, অনেকটা কালবৈশাখীর মতো অথবা মরু ঝড়ের মতো। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান।